ঢাকার ব্যস্ত রাস্তা, বৃষ্টির ঝাপটায় সামনের রাস্তা ঝাপসা হয়ে আসছে। বনানীর সিগন্যালে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। একটি দামি ল্যান্ড ক্রুজারের ভেতরে জানলার কাঁচের ওপর কপাল ঠেকিয়ে বসে আছেন নন্দিনী। বাইরে বৃষ্টির ধারার সাথে যেন তার চোখের জল পাল্লা দিচ্ছে। তার পাশে ড্রাইভিং সিটে বসে আছেন তার স্বামী আরিয়ান। আরিয়ান শহরের বড় ব্যবসায়ী, হাতে দামি ঘড়ি, চোখে চশমা। আরিয়ান নন্দিনীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিয়েছি। এই গাড়ি, এই বাড়ি, গয়না, কোনো কিছুর কমতি রাখিনি। তবুও তোমার এই চোখ কেন সবসময় বৃষ্টির মতো ভিজে থাকে? নন্দিনী কোনো উত্তর দিলেন না। তার বুক ফেটে কান্না আসছিল। তিনি কিভাবে আরিয়ানকে বলবেন যে একটা বিশাল প্রাসাদে থাকলেও তার মাতৃত্বের হাহাকার তাকে প্রতিদিন তিল তিল করে মেরে ফেলছে? তার কোলটা যে অনেক আগে থেকেই শূন্য। হঠাৎ গাড়ির জানলায় একটা মৃদু টোকা পড়ল। নন্দিনী কাঁচ নামাতেই দেখলেন 10-11 বছরের একটি ছেলে। গায়ের জামাটা ছিঁড়ে গেছে, বৃষ্টির জলে শরীরটা থরথর করে কাঁপছে, কিন্তু ছেলেটির চোখে এক অদ্ভুত মায়া। তার হাতে কয়েকটা আধো ভেজা রজনীগন্ধার তোড়া। ছেলেটি হাসি মুখে বলল, মা, এই ফুলগুলো নাও না, সারাদিনে একটাও বিক্রি হয়নি। মা ডাকটা শুনে নন্দিনীর হৃদয়ে যেন কেউ তপ্ত শলাকা বিঁধিয়ে দিল। তিনি থরথর করে কাঁপতে থাকা ছেলেটির হাতটা ধরলেন। তার মনে হলো এই স্পর্শটা কত চেনা, এই আঙুলগুলো যেন তার নিজের রক্তে গড়া। নন্দিনী ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে দিলেন। ছেলেটি অবাক হয়ে বলল, মা, আমার কাছে তো খুচরো নেই, আমি এত টাকা নেব না। নন্দিনী চোখের জল মুছে বললেন, রাখ বাবা, এটা টাকা নয়, তোর মায়ের দোয়া। তোর নাম কি? আমার নাম নীল। আমি কাল আবার এই সিগন্যালে থাকবো মা, তোমার জন্য সবচেয়ে তাজা ফুলটা নিয়ে আসবো। গাড়ি ছেড়ে দিল। নন্দিনী লুকিং গ্লাসে তাকিয়ে দেখলেন নীল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাকে হাত নাড়ছে। সচরাচর পথের শিশুদের দেখলে মানুষ বিরক্ত হয়, কিন্তু নীলের প্রতি নন্দিনীর এই টান কেন? কেন তার মনে হয় নীলের ওই হাসিটার পেছনে কোনো গভীর ক্ষত লুকিয়ে আছে? এরপর থেকে প্রতিদিন নন্দিনী ওই সিগন্যালে নীলের জন্য অপেক্ষা করতেন। কখনো নীলের জন্য নতুন জামা, কখনো টিফিন ক্যারিয়ারে করে ভালো খাবার নিয়ে যেতেন। নীল ও নন্দিনীকে দেখলেই সব কাজ ফেলে দৌড়ে আসত। একদিন নীলকে নন্দিনী জিজ্ঞেস করলেন, নীল, তোর বাবা মা কোথায়? নীলের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে মাথা নিচু করে বলল, বাবা তো অনেক আগে মরে গেছে। আর মা, ঠাকুমা বলে মা নাকি আমাকে পাপিষ্ট বলে ফেলে চলে গেছে, আমি নাকি অপয়া। কিন্তু জানো মা, তোমাকে দেখলে আমার মনে হয় আমার মা বুঝি দেখতে তোমারই মতো ছিল। নন্দিনীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি নীলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। আরিয়ান দূর থেকে সব দেখতেন। তিনি ভাবতেন নন্দিনী হয়তো মা হতে না পারার যন্ত্রণায় এই পথশিশুটির প্রতি মায়া দেখাচ্ছেন। তিনি জানতেন না এই মায়ার শেকড় কত গভীরে। কয়েকদিন পর সিগন্যালে গাড়ি থামল, কিন্তু নীল নেই। নন্দিনী অস্থির হয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। আশেপাশের হকারদের জিজ্ঞেস করলেন, নীল কোথায়? সেই ছেলেটা যে ফুল বিক্রি করত। একজন বৃদ্ধ বাদাম বিক্রেতা করুণ স্বরে বললেন, ম্যাডাম, নীলের ব্যাপারে একটা খারাপ খবর আছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বস্তির লোকজন ওকে সরকারি হাসপাতালে নিয়ে গেছে। বাঁচবে কিনা সন্দেহ। সঞ্জনা আর কিছু শুনতে পেলেন না। তার পায়ের তলার মাটি সরে গেল। আরিয়ান, আমাকে এখনই হাসপাতালে নিয়ে চলো। নীল যদি মরে যায় তবে আমি আর বাঁচবো না। একটা রাস্তার ছেলের জন্য তুমি এত পাগল হচ্ছ কেন নন্দিনী? শান্ত হও। ও শুধু রাস্তার ছেলে নয় আরিয়ান, ও আমার সব। হাসপাতালের সাদা করিডোরে ওষুধের কটু গন্ধ। নন্দিনী পাগলের মতো নীলের খোঁজে ছুটছেন। আইসিইউর সামনে এক বৃদ্ধা মহিলা জীর্ণ পোশাকে বসে কাঁদছিলেন। নন্দিনী গিয়ে মহিলাটির হাত ধরলেন। নীল কেমন আছে? বৃদ্ধা মুখ তুললেন। নন্দিনীকে দেখা মাত্রই তার চোখের ভাষা বদলে গেল। এক চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে তিনি নন্দিনীর হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। বৃদ্ধা চিৎকার করে বললেন, তুমি এখানে কেন এসেছো? আবার আমার নাতির জীবনটা
10 বছর আগে ওকে কুস্তিতে ফেলে দিয়ে পালিয়েছিলে, আজ আবার কেন এসেছো? নন্দিনী পাথর হয়ে গেলেন। তিনি চিনতে পারলেন এই মহিলাকে। ইনি নীলের দাদি, সঞ্জনার ফেলে আসা অতীতের সেই জীবন্ত সাক্ষী। নন্দিনী কাঁপতে কাঁপতে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি পরিস্থিতির শিকার ছিলাম। পরিস্থিতি নিজের মা বাবার মান রাখতে, বড় ঘরে বিয়ে করতে নিজের 2 বছরের দুধের শিশুকে এই দোজকে ফেলে দিয়েছিলে। আজ যখন ও মরতে বসেছে তখন মা ডাকতে এসেছো? যাও নন্দিনী, তোমার স্বামী আর ঐশ্বর্য নিয়ে চলে যাও। আমার নীলকে মরতে দাও, তবু তোমার ছায়া ওর উপর পড়তে দিও না। আরিয়ান পেছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে নন্দিনীকে তিনি পবিত্র ভেবে জীবনসঙ্গিনী করেছিলেন, তার জীবনে এত বড় একটা অন্ধকার অতীত লুকিয়েছিল। আইসিইউর ভেতর থেকে ডাক্তার বেরিয়ে এসে বললেন, পেশেন্টের অবস্থা খুব আশঙ্কাজনক, প্রচুর রক্ত লাগবে, ও বি নেগেটিভ। এই রক্ত পাওয়া খুব কঠিন। নন্দিনী জানতেন তার নিজের রক্ত বি নেগেটিভ। তিনি চিৎকার করে বললেন, আমি দেব রক্ত। ও আমার সন্তান, আমি ওকে মরতে দেব না। নন্দিনীর অতীত জীবনের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো কি ছিল? কেন তিনি বাধ্য হয়েছিলেন নিজের সন্তানকে ফেলে দিতে? আরিয়ান কি পারবেন এই সত্য মেনে নিতে, নাকি নন্দিনীর সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? নীলের প্রাণ কি বাঁচবে? হাসপাতালের বেডে শুয়ে আছেন নন্দিনী। তার শিরা দিয়ে রক্ত যাচ্ছে পাশে শুয়ে থাকা মৃত্যু পথযাত্রী নীলকে বাঁচাতে। নন্দিনীর মুখটা থ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নীলের দিকে। যে ছেলেটিকে তিনি প্রতিদিন সিগন্যালে দেখে মায়া করতেন, সে আজ তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে সামনে দাঁড়িয়েছে। নন্দিনী মনে মনে বলছেন, বাবা নীল, আজ আমার শরীরের রক্ত তোর শরীরে মিশছে। 10 বছর আগে তোকে যেদিন বুকের থেকে ছিঁড়ে নিয়েছিল ওরা, সেদিন আমার আত্মাটা মরে গিয়েছিল। আজ যদি তোকে বাঁচাতে গিয়ে আমার প্রাণটাও চলে যায়, তবু আমি হাসি মুখে মরব। বাইরে দাঁড়িয়ে আছেন আরিয়ান। তার মাথায় তখনও বজ্রপাত চলছে। যে মানুষটাকে তিনি 3 বছর ধরে ভালোবেসেছেন, তার ভেতরে এত বড় একটা ক্ষত ছিল। আরিয়ান হাসপাতালের কাছের ওপার থেকে নন্দিনীর দিকে তাকিয়ে আছেন। রাগ, ঘৃণা নাকি মায়া, কোনটা বেশি হচ্ছে তার তিনি নিজেও জানেন না। আজ থেকে 10 বছর আগের কথা। তখন নন্দিনী ছিলেন চঞ্চল এক কিশোরী, ঢাকার এক অভিজাত পরিবারের মেয়ে। 27 বছরের এক যুবক সাগরকে ভালোবেসে ফেলেছিলেন তিনি। সাগর ছিল এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। নন্দিনীর বাবা এই সম্পর্ক মেনে নেননি। আভিজাত্যের দোহাই দিয়ে তিনি সাগরকে অপমান করেছিলেন। জেদি নন্দিনী তখন সব ছেড়ে সাগরের হাত ধরে পালিয়ে যান। এক ছোট ঘরে তাদের সংসার শুরু হয়। তাদের সেই ভালোবাসার ফসল হয়ে জন্ম নেয় ছোট্ট নীল। কিন্তু সুখ তাদের কপালে সইল না। সাগর এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। একা নন্দিনী যখন 2 বছরের নীলকে নিয়ে দিশেহারা, তখন তার বাবা আবার ফিরে আসেন। নন্দিনী, অনেক হয়েছে। এই বাচ্চার জন্য নিজের জীবনটা শেষ করিস না। সমাজ তোকে অপবিত্র বলবে। আমি তোর বিয়ে ঠিক করেছি আরিয়ানের সাথে। ও অনেক বড় ঘরের ছেলে, কিন্তু একটা শর্ত, তোকে এই বাচ্চার মায়া ছাড়তে হবে। যদি এই বাচ্চার পরিচয় কেউ জানতে পারে, তবে আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। নন্দিনী চিৎকার করে বলেছিলেন, বাবা, ও আমার সন্তান, আমি ওকে ছাড়া বাঁচব না। তার বাবা তখন নীলের দিকে বন্দুক তাক করে বলেছিলেন, হয় তুই নিজের জীবন সাজাবি, না হয় আমি আজই এই জঞ্জালকে দুনিয়া থেকে সরিয়ে দেব। সন্তানের জীবন বাঁচাতে নন্দিনী বাধ্য হয়েছিলেন। রাতের অন্ধকারে নিজের 2 বছরের সন্তানকে সাগরের বৃদ্ধা মায়ের কাছে রেখে তিনি ফিরে এসেছিলেন সেই সোনার খাঁচায়। যাওয়ার সময় নীল তার আঁচল ধরে টেনেছিল, কেঁদেছিল, কিন্তু নন্দিনী সেদিন ফিরে তাকাননি। নন্দিনীর রক্ত দেওয়ার পর নীল কিছুটা স্থিতিশীল হল, কিন্তু তার দাদি এখনও হাসপাতালের মেঝেতে বসে ডুকরে কাঁদছেন। আরিয়ান তার সামনে গিয়ে দাঁড়ালেন। মা, আপনি শান্ত হন, আমি সব খরচ দেব।
বৃদ্ধা মুখ তুললেন, তার চোখে আগুনের মতো তেজ। টাকা টাকা দিয়ে কি সব হয় বাবা? এই যে মেয়েটা ভেতরে শুয়ে আছে, ও তো শুধু রক্ত দেয়নি, ও আমার নীলের জীবনটা চুরি করে নিয়েছিল। 10 বছর ধরে আমার এই নাতিটা শীতে কেঁপেছে, রোদে পুড়েছে, পেটে খিদে নিয়ে রাস্তায় ফুল বিক্রি করেছে। কেন জানেন? কারণ ওর মা বড় ঘরের বউ হয়ে সুখে থাকতে চেয়েছিল। বৃদ্ধা থামলেন না, তিনি আঁচল দিয়ে চোখ মুছে বলতে থাকলেন, নীল যখন ছোট ছিল ও প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতো, ভাবতো ওর মা আসবে। বড় হয়ে যখন বুঝলো মা আর আসবে না, তখনও আমাকে বলতো, ঠাকুমা আমি সিগন্যালে ফুল বিক্রি করব, যদি কোনোদিন মা এই বড় গাড়িতে করে যায় তবে আমি তাকে দেখতে পাবো। জানেন বাবা, ওই ছেলেটা প্রতিদিন সিগন্যালে দাঁড়িয়ে থাকতো শুধু ওর মায়ের একটা ঝলক পাওয়ার জন্য। আর ওর মা ওকে চিনতে পেরেও অচেনা সেজে থেকেছে। আরিয়ানের চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন নন্দিনী কতটা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। সিগন্যালে নীলকে দেখাটা তার জন্য ভালোবাসা ছিল না, ছিল এক প্রকার প্রায়শ্চিত্ত। রাত গভীর হচ্ছে, বৃষ্টির বেগ বাড়ছে। আরিয়ান হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন। তার মনে হচ্ছে তার সাজানো সংসারটা একটা কাঁচের দেয়াল, যা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। তার ফোনটা বেজে উঠল। তার শ্বশুর নন্দিনীর বাবা ফোন করেছেন। আরিয়ান, তোমরা কোথায়? এত রাত হয়ে গেল, এখনো বাসায় ফিরলে না কেন? নন্দিনী কোথায়? আরিয়ান দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, আপনার নন্দিনী এখন হাসপাতালে, তার পাপের প্রায়শ্চিত্ত করছে। আর আমি আজ জানতে পারলাম আমি যার সাথে সংসার করছি সেই মানুষটার কলিজা আপনারা অনেক আগেই ছিলে ফেলেছেন। কেন করেছেন এটা? কেন একটা বাচ্চাকে এভাবে পথে ঠেলে দিলেন? ওপাশ থেকে নীরবতা। আরিয়ান ফোনটা কেটে দিলেন। তিনি নন্দিনীর বেডের পাশে গিয়ে বসলেন। নন্দিনী তখনও ঘুমে আচ্ছন্ন, তার ফর্সা হাতটা ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান সেই হাতটা ধরলেন। নন্দিনী, আমি জানি না আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি, নীলকে এভাবে মরতে দেওয়া যাবে না। ও শুধু তোমার সন্তান নয়, ও এক অভাগী মায়ের 10 বছরের অপেক্ষার ফল। হঠাৎ নীলের শরীরে মনিটরটা অদ্ভুত শব্দ করতে শুরু করল। নার্সরা দৌড়ে এলেন। ডাক্তারের চেহারায় চিন্তার ভাঁজ। ডাক্তার, আই এম সরি, পেশেন্টের শরীরের ইন্টারনাল ব্লিডিং থামছে না। আমরা হয়তো ওকে আর ধরে রাখতে পারবো না। না ডাক্তার বাবু, আপনি এটা বলতে পারেন না। ও আমার সব। ও 10 বছর ধরে আমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমি ওকে কথা দিয়েছি, আমি আর ওকে ছেড়ে যাব না। নন্দিনী নীলের কপালে হাত রাখলেন। নীলের ঠোঁট দুটো নড়ছে, মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে। নীল ক্ষীণ কণ্ঠে বলল, মা, খুব খুব ঠান্ডা লাগছে মা, আমাকে একটু জড়িয়ে ধরবে? নন্দিনী তাকে জড়িয়ে ধরলেন। হাসপাতালের সেই ঠান্ডা ঘরে মা আর ছেলের মিলন হলো, কিন্তু সেই মিলনের আনন্দ ম্লান করে দিল যন্ত্রের সেই দীর্ঘ বিপ শব্দ। শব্দটা যেন সঞ্জনার কলিজা চিরে বেরিয়ে গেল। ডাক্তাররা দৌড়ে এলেন। ডিফিব্রিলেটর মেশিন দিয়ে নীলের বুকে শক দেওয়া হচ্ছে। সঞ্জনার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। তিনি হাসপাতালের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। নন্দিনী আর্তনাদ করে বললেন, ওকে নিয়ে যেও না ঈশ্বর, 10টা বছর আমি ওর মা হবার অধিকার পাইনি। আজ যখন ও আমাকে মা বলে ডাকলো, তখন ওকে এভাবে কেড়ে নিও না। আমার প্রাণ নিয়ে নাও, তবু আমার নীলকে ফিরিয়ে দাও। আরিয়ান দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার দু গাল বেয়ে জল পড়ছে। তিনি আজ বুঝতে পারছেন আভিজাত্যের চেয়েও বড় হলো এই রক্তের টান। তিনি ভেতরে দৌড়ে গিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরলেন। নন্দিনী, শান্ত হও, ওকে ফিরবে, ওকে ফিরতেই হবে। হঠাৎ অলৌকিকভাবে মনিটরটা আবার কেঁপে উঠল। টিক টিক টিক, হার্টবিট ফিরে এসেছে। ডাক্তাররা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নীল মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে তার মায়ের টানে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোরে দ্রুত পদশব্দ শোনা গেল। নন্দিনীর বাবা জনাব চৌধুরী সেখানে এসে হাজির হলেন। তার মুখে এখনও সেই অহংকারের ছাপ। আরিয়ান, এসব কি শুনছি?
এই রাস্তার ভিখারির জন্য তুমি আমার মেয়ের রক্ত দিচ্ছ? এই নোংরা অতীতকে এখনই শেষ করো। লোক জানাজানি হলে আমাদের মান সম্মান কোথায় যাবে? নন্দিনী উঠে দাঁড়ালেন। তার চোখে আজ আর ভয় নেই, আছে এক তীব্র ঘৃণা। তিনি ধীর পায়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। সম্মান? যে সম্মানের দোহাই দিয়ে আপনি একটা 2 বছরের শিশুকে তো তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছেন, সেই সম্মানকে আমি ঘৃণা করি বাবা। আপনি যেটাকে ভিখারি বলছেন, ও আমার সন্তান। আর আজ থেকে আমি চৌধুরী বাড়ির মেয়ে নই, আমি কেবল নীলের মা। চৌধুরী সাহেব আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তুমি কি এই কলঙ্কিত অতীত মেনে নেবে? ওকে ছেড়ে দাও। আরিয়ান শান্ত পায়ে এগিয়ে এলেন। তিনি সঞ্জনার হাত ধরলেন এবং চৌধুরী সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি হয়তো ভুলে গেছেন, সম্পর্ক কলঙ্কিত হয় না, মানুষের মন কলঙ্কিত হয়। নীল কোনো কলঙ্ক নয়, ও একটা পবিত্র প্রাণ। আর আজ থেকে নীল আমার সন্তান। ওর পরিচয় আরিয়ানের নাম যুক্ত হবে। আপনি আজ থেকে আমাদের কাছে মৃত। অপমানে আর রাগে চৌধুরী সাহেব গটগট করে চলে গেলেন। আজ এক মিথ্যে আভিজাত্যের পরাজয় হল এক মায়ের শাশ্বত ভালোবাসার কাছে। 3 দিন পর নীল পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছে। সে তাকিয়ে দেখল তার সামনে নন্দিনী বসে আছে। নন্দিনীর চোখে জল নেই, মুখে এক মায়াবী হাসি। নীল খুব আস্তে করে হাত বাড়ালো। নন্দিনীর গাল মুছে দিয়ে বলল, তুমি সেদিন বলেছিলে তুমি আমার মা, তুমি কি সত্যি আর আমাকে ছেড়ে যাবে না? নন্দিনী নীলের কপালে চুমু খেয়ে বললেন, না রে পাগল, এখন থেকে তুই আমাদের সাথে বড় বাড়িতে থাকবি। তোর আর সিগন্যালে ফুল বিক্রি করতে হবে না। নীল এবার আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান এগিয়ে এসে নীলের মাথায় হাত রাখলেন। নীল, আমাকে কি বাবা বলে ডাকা যায়? নীল অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। নীলের দাদি দরজায় দাঁড়িয়ে কাঁদছিলেন, কিন্তু এই কান্না ছিল পরম তৃপ্তির। সময় বয়ে যায়। নীল এখন ঢাকার নামী এক স্কুলে পড়াশোনা করে। তার পরনে দামি ইউনিফর্ম, পিঠে ব্যাগ। প্রতিদিন সকালে নন্দিনী তাকে স্কুলে দিয়ে আসেন। একদিন সেই একই সিগন্যালে নন্দিনীর গাড়িটা থামল। জানলার ওপাশে দেখা গেল এক ছোট বাচ্চা ফুল বিক্রি করছে। নন্দিনী কাঁচ নামালেন। নীল ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে সেই বাচ্চাটির হাতে দিল। নীল বলল, মা, আজ আমার খুব খুশি লাগছে। আমি জানি ওর খিদে কতটা কষ্টের। নন্দিনী সজল চোখে আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ান নন্দিনীর হাতটা শক্ত করে চেপে ধরলেন। তারা বুঝতে পারলেন, জীবন মানে শুধু দামি গাড়ি বাড়ি নয়, জীবন মানে হলো পাশের মানুষের চোখের জল মোছানো এবং নিজের আপনজনকে আঁকড়ে ধরে রাখা। নন্দিনী আর নীলের এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে রক্ত কোনো দিন মিথ্যে বলে না। পরিস্থিতির চাপে পড়ে আমরা হয়তো সত্যকে লুকিয়ে রাখতে পারি, কিন্তু সময়ের সিগন্যালে এসে একদিন সেই সত্য ঠিকই আমাদের সামনে দাঁড়ায়। সামাজিক লোকলজ্জার ভয়ে নিজের সন্তান বা প্রিয়জনকে ত্যাগ করবেন না। মনে রাখবেন, পৃথিবীর সব ঐশ্বর্য এক পাশে, আর নিজের সন্তানের এক চিলতে হাসি অন্য পাশে। ওই হাসির চেয়ে দামি আর কিছুই নেই। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের চোখেও কি জল এসেছে? যদি এই গল্পের কোনো দৃশ্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা সম্পর্কের মূল্য বোঝে না। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।